এখন চলে যাচ্ছি আমাদের আজকের যে ঘটনা আছে সেই ঘটনার প্রথম ঘটনায় আমি চলে যাচ্ছি এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নাম শাহনওয়াজ, কিন্তু নামটা গোপন রাখলে খুশি হব। আমি তো নামটা পড়েই ফেলেছি, কারণ আপনি শুরুতে নামটা দেওয়া উচিত হয়নি। হয়তো আমি স্টুডিওতে এসে হয়তো ঘটনাটা বলতে পারবো না, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনার ভূত এফএমের একজন শ্রোতা, যদিও নিয়মিত না, তবে বাবু ভাইয়ের ঘটনাগুলো শোনার চেষ্টা করি। আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার সময়কাল আমার ঠিক মনে নেই, তবে এটা সেই সময়ের কথা যখন স্বনামধন্য মোবাইল অপারেটরের বন্ধু হবার জন্য কিছু সুযোগ করে দিয়েছিল। বলে রাখা ভালো, আমার বাবা তখন অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না, আর আমার মা মারা গেছেন 2 বছর হয়েছে। আমি তখন অবিবাহিত, তাই বাবাকে দেখা ও পরিচর্যা করার জন্য আমাদের এক গরিব আত্মীয়কে আমার সাথে এনে রাখি। সম্পর্কে আমার খালা, খালু ও খালাতো ভাই। আমি তখন একটি ডেভেলপার কোম্পানিতে লজিস্টিক অফিসার পদে ছিলাম। আমার এক বোন 4 বছর আগে বিয়ে হয়ে গেছে, তখন অস্ট্রেলিয়া থাকে। আমাদের অ্যাপার্টমেন্টটা আজিমপুরে অবস্থিত, তবে জায়গার নামটা উল্লেখ না করে আমি পুরনো ঢাকার একটি অ্যাপার্টমেন্টের কথা বলতে পারেন। আমার বিল্ডিংটার সামনে অনেক পুরনো বাসা আছে, যা কোনো কারণবশত এখনো ভাঙা হয়নি। বাড়িটি পাকিস্তান আমলের কোনো এক হিন্দু বণিকের। আমার বেডরুমের সামনে ব্যালকনি দিয়ে সেটা দেখা যায়। এবার মূল ঘটনায়। সময়টি ছিল রাত 2টা। আমার রাত জাগার অভ্যেস ছিল, আর তখন আমার বনশ্রীতে একটি প্রজেক্ট চলছিল, যেখানে আমাকে যেতে হতো দুপুরে লাঞ্চের পর। তাই সকালে ঘুম থেকে ওঠার কোনো তাড়া ছিল না। প্রতিদিনের মতো ভালো একজন বন্ধুর সন্ধানে ফোন করি। গত 2-3 দিন যাবৎ অনেকের সাথে কথা হয়েছে, কিন্তু কাউকে ভালো লাগে না। সবাইকে কেমন যেন স্বার্থপর মনে হয়েছে, তাই সন্ধান চালিয়ে যাচ্ছি। সেদিন ওপাশ থেকে একটা মেয়ে ফোন ধরল, বলল নাম নিশি। আমিও পরিচয় দিলাম, কিন্তু সে আমাকে প্রথম থেকেই তুমি করে বলতে থাকে, যা আমার ভালো লাগেনি। সে আমাকে আরো বলে আমি নাকি আজ ফোন করব, সে জানত। আমি তার এই কথা ফান ভেবে উড়িয়ে দেই, আর মনে মনে ভাবতে থাকি কি যুগ পড়েছে, মেয়েরা অনেক অ্যাডভান্সড। তার হাসিটা ছিল অদ্ভুত, বলে বোঝানো যাবে না। অনেকক্ষণ কথা বলে আমি আমার সম্পর্কে বেশি বলছিলাম, কিন্তু সে তার সম্পর্কে খুব অল্প কথায় উত্তর দিচ্ছিল। এক পর্যায়ে সে আমাকে আমার সম্পর্কে এমন কিছু কথা বলে যা তার কোনোভাবেই জানার কথা নয়। আমি তখন অনেক ভয় পেয়ে যাই, কারণ কথাগুলো একমাত্র আমি ছাড়া আমার কোনো বন্ধু বা আত্মীয় স্বজনেরও জানার কথা না। সে আমাকে আরো বলে যে আমার বাসার সামনে পুরনো বাড়িটার অনেক কথা সে জানে। আমি তখন তাকে বলি আমার বাসার সামনে কোনো পুরনো বাসা নেই, আমি গুলশানে থাকি। সে আমাকে উত্তর দেয় আমি মিথ্যা বলছি। তারপরও আমি সাহস করে তার কাছ থেকে হাসি মুখে কথা বের করার জন্য চেষ্টা করি সে কোনোভাবে আমাকে চেনে কিনা। এরপর সে বলে আমার সাথে দেখা করতে আসবে। তখন আমার মনে হয় যে সে আমার সাথে ফান করছে। আমার তার সাথে কথা বলতে ভালো লাগছিল না, বিধায় আমি তার কাছ থেকে হাসি মুখে এ কথা বলে বিদায় নেই যে অনেক রাত হয়েছে, আমার অনেক ঘুম পাচ্ছে। সেও ভালোভাবেই হাসি মুখে বিদায় নেয়। পরে আমাদের কথা হবে কিনা এমন কোনো কথা হয়নি। সেদিন রাতে অনেক চিন্তা ভাবনা করে কোনো কুল কিনারা করতে না পেরে ঘুমিয়ে পড়ি। পরদিন সারাদিন এটা নিয়ে চিন্তা করি। রাতে বাসায় ফিরে যথারীতি খাওয়া দাওয়া করে ঘরে এসে ফোন নিয়ে বসি নতুন বন্ধুর খোঁজে। কথা হয় 2-1 জনের সাথে। অল্প কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে এসে লাইট অফ করে শুয়ে পড়ি। হঠাৎ কিছুক্ষণ পর আমার ব্যালকনি থেকে শব্দ শুনতে পাই। মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত 3:15। আমি খুব ভয় পেয়ে যাই।
আয়াতুল কুরসি পড়তে পড়তে বিছানা থেকে উঠি, বেডের পাশে লাইটের সুইচটা টিপি। তখনও শব্দটা হচ্ছে কটমট, বিক্ষুটে একটা শব্দ, যেন কেউ কিছু ভাঙার চেষ্টা করছে। সবাই ঘুমিয়ে পড়ছে, তাই কাউকে বিরক্ত করতে সাহস না করে পর্দাটা অল্প করে সরিয়ে যা দেখলাম তা আমি দেখব ভাবতে পারিনি। আমি দেখলাম আলো আধারিতে সাদা পোশাকের একটি মেয়ে, চুলগুলো দুই পাশে সরানো, চোখগুলো সাদা, জলজল করছে। খুব বেশি লম্বাটি বলা যাবে না, 5 ফিট হবে, হাতগুলো পা পর্যন্ত, এবং মুখটা হাঁ করে আছে। আমি সাথে সাথে পর্দা সরিয়ে দৌড়ে বাবাকে জড়িয়ে ধরি। এর কিছুক্ষণ পর কোরআন শরীফ বুকে নিয়ে ঘটনাটা সবাইকে জানাই। বাকিটা লিখতে পারছি না, এখনো মনে পড়লে গা শিউরে ওঠে। পরবর্তীতে আমার বাসায় আরো কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, তা এসে শোনাবো। হৃদয়ে, আপনার ঘটনায় চলে যাই আমরা সরাসরি। আসলে আমি এখন যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার ফ্যামিলি অর্থাৎ আমার বাবাকে নিয়ে, যেটা একটা ব্ল্যাক ম্যাজিক স্টোরি, যেটা শেষ পরিণতি খুবই করুণ এবং যেটা আমাদের ফ্যামিলির জীবনটাকে টোটালি পাল্টে দিয়েছে। জি, তো আসলে কথা না বাড়িয়ে আমি ঘটনাতে আসি। প্লিজ। 2012 সাল আমি যখন আব্বুর সাথে ধানমন্ডি কোয়ার্টারে শিফট করি। আমার বাবা একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, তো সেই সুবাদে তিনি যখন কোয়ার্টার পান, তো আমরা কোয়ার্টারে শিফট করার পর দেখা যাচ্ছে কোয়ার্টারে আপনার 4টা রুম ছিল। তো এত রুম তো থাকার কোনো প্রয়োজন নেই, আমরা 2টা রুমকে রেন্ট দিয়ে দিয়েছিলাম। তো ফার্স্ট যাদেরকে মানে রেন্ট দিয়েছিলাম তারা আমাদের কর্নার ইয়েতেই থাকতো। তো এভাবেই প্রায় 6 মাস চলে যায়। ঠিক 7ম থেকে কি 8ম মাসের পরে হঠাৎ করে দেখি আব্বু অসুস্থ হয়ে গেল। আচ্ছা। তো অসুস্থ যেমন তেমন অসুস্থ না, আমার আব্বুর এমনি অ্যাজমার একটা প্রবলেম ছিল। যখনই অ্যাজমাটা বাড়তো তখন আসলে নেবুলাইজ বা ইনহেলার ইউজ করার পর ঠিক হয়ে যেত, বা একটু ওষুধ ভালো করে খেলেই 3-4 দিনে সুস্থ হয়ে যেত। বাট তিনি ওই সময় যখন অসুস্থ হলেন, দেখা যাচ্ছে যে তার পরিণতি অন্যরকম, মানে অবনতির দিকে চলে যাচ্ছে। সে ছোট বাচ্চার মতো হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে সে বিছানাতেই টয়লেট করে দিল, বাট সে বলতেই পারতেছে না যে সে টয়লেট করে দিছে। দেখা যাচ্ছে যখন তার শ্বাসটা নিতে খুব কষ্ট হতো, তখন মানে দেখতে কিরকম যেন লাগতো, চেহারাটা লাল হয়ে যেত। এরকম অবনতি হতে হতে তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আব্বুকে হাসপাতালে শিফট করি, সেখানে ভালো ট্রিটমেন্ট আছে। তো গ্রাম থেকে আমার রিলেটিভসদের বললাম, আমার নানা নানি আসলো, তারা বাসায় থাকলো, কারণ সে আমার ছোট বোনটা ছিল খুবই ছোট তখন। তো আব্বুকে যখন হসপিটালে শিফট করলাম, বাট রাসেল ভাই দেখা যাচ্ছে কি হাসপাতালে শিফট করার 2য় দিনই আব্বু সুস্থ হয়ে গেল। আচ্ছা। তো জিনিসটা না বুঝতে পারলাম না যে কি ব্যাপার, বাসায় এতটা শরীর খারাপ, এখানে আনার সাথে সাথে সুস্থ, ব্যাপারটা কি? তো দেখা যায় এরকম এই সুস্থ হওয়ার পর প্রায় হাসপাতালে ভর্তি 2 দিন পরে আব্বুকে বলল যে আপনি রিলিজ নিতে পারেন এখন। তো যে ভাবা সেই কাজ, আব্বু রিলিজ নিয়ে চলে আসলো। তো আব্বু আসার পর আসার আগে হসপিটালে আমি আর আম্মু যখন ছিলাম সন্ধ্যার টাইমে, তখন আব্বু আমাকে বলল যে মনে হচ্ছে বাসায় কোনো সমস্যা আছে। তখন আম্মু বলল কি সমস্যা? তখন বলল যে আমি বাসায় যতক্ষণ ছিলাম খুব অসুস্থ ছিলাম, না কেমন যেন লাগতো, বাহিরে আসার পরে আমার না খুব ভালো লাগতেছে এবং আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম এবং আমার শরীরটাও কিন্তু খুব ভালো। তো আব্বু আবার ছোটবেলা থেকেই ওই নামাজ কালাম সবসময় পড়তো এবং বিভিন্ন দোয়াদের জানতো কি করলে কি হয়। তো আব্বু বলতো কি যে আমি একটা পানি পড়া দিয়ে দিতেছি, তুই এটা বাসার মধ্যে একটু ছিটিয়ে দিস। তো রিলিজ হওয়ার আগের দিন আমি বাসায় ছিটিয়ে দিলাম, আব্বুও বাসায় ঢুকলো। তো নানি যখন এসেছিল, এটা আমি হয়তো বলতে ভুলে গেছি, আমার বড় খালার হাজবেন্ড, আমার খালু একটা ছোট তাবিজ দিয়ে দিয়েছিল যে এটা তার গাটাকে একটু বন্ধ রাখবে ভালোর জন্য। তো আব্বু হসপিটাল থেকে বের হয়ে বাসায় ঢোকার আগেই তার একটা কায়তন ছিল, সেই কায়তনটার মধ্যেই তাবিজটাকে ঢুকিয়ে ফিট করে তারপর রুমের মধ্যে ঢোকে। তো দেখা যাচ্ছে যে তখন আব্বু সুস্থ। তার পরের দিনই আব্বু তার অফিস চলে গেল। ঠিক তার 3 মাস পরে আব্বু আবার অসুস্থ হলো। আচ্ছা। তখনও বুঝতে পারলাম না, ঠিক একই রকম অসুস্থ, শরীর আরো খারাপ, বোঝার কোনো কায়দায় পাচ্ছিলাম যে কি হচ্ছে।
আবার হসপিটালে ভর্তি করলাম। তো তখন আমি আমার খালাকে ফোন দিলাম যে খালা, আব্বুর শরীর তো খুব খারাপ হয়ে যাচ্ছে, কি করা যায়? তো খালা বলল যে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি একটু দেখতেছি। তো আমাদের গ্রামে খালার বাসার ওখানে একটা মহিলা থাকতো। মহিলাটা ছিল হিন্দু, বাট সে কোনো এরকম যদি ভূত বা এরকম কোনো সমস্যা হলে তিনি বলে দিতে পারতেন। তখন আমার খালা যখন তার কাছে গিয়ে নালিশ দিল যে এই ঘটনা হচ্ছে আমার বোনের হাজবেন্ডের সাথে, তার কারণ কি, তো তিনি যেটা বললেন সেটা শোনার পর আমাদের গায়ের পশম আসলে হারিয়ে যায়। বললো যে তাকে কালা জাদু করা হয়েছে, মানে ব্ল্যাক ম্যাজিক। তো বললো যে কালা জাদু মানে কি করা হয়েছে? তখন বললো যে আসলে কালা জাদু বলা যায় না, তাকে একটা খারাপ জিনিস চালান করা হয়েছে ঘুমের মধ্যে কিছু খাইয়ে তার এটা চালান করা হচ্ছে। তো তার গায়ে মেবি একটা তাবিজ ছিল, সেই তাবিজটা কোনো না কোনো কারণে ছুটে গেছে, এবং ছুটে যাওয়ার কারণেই সেই জিনিসটা আবার আসছে। আচ্ছা। তো তখন আব্বুকে আমি হসপিটালে গিয়ে জিজ্ঞেস করলাম যে আব্বু, তোমার গায়ে যে তাবিজটা ছিল, তুমি কি এই তাবিজটা পরে কোথাও গিয়েছিলে? তা আব্বু বললো যে আমি তো কোথাও এমনি যাই নাই, তবে হ্যাঁ আমার স্যার একটা কবরস্থানে গিয়েছিল, তা স্যারের সাথে গিয়েছিলাম 2 মিনিটের জন্য, একটা ব্যাগ তাকে দিয়ে আমি চলে আসি। ওই কবরস্থানে যাওয়ার পরে তার তাবিজটা ছুটে যায়। তো ওই মহিলা বললো এটা আসলে এভাবে করা যাবে না, তার আব্বুকে ওখানে নিয়ে যেতে হবে। তা আব্বু হসপিটালে যাওয়ার যথারীতি 2 দিনের মধ্যে সুস্থ। তা আব্বু সেই দিন হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসায় না ঢুকে ওইখান থেকেই আম্মুকে নিয়ে গ্রামে চলে যায়। এবং গ্রামে চলে যাওয়ার পরে ওই মহিলার সাথে যখন কথা বলে, তখন মহিলা বলেছিল যে আসলে আপনাকে যে এই কাজটা করেছে সেটা আপনার আশেপাশের লোক করেছে, একদম কাছের মানুষ। তখন বলেছিল কাছের মানুষ বলতে কি আত্মীয় স্বজন করেছে? তিনি বলল যে না, এটা কোনো আত্মীয় স্বজন করে নাই, এটা আপনার যেখানে থাকেন ঠিক সেখান থেকেই করেছে। তখন বলল যে এখন তারা কি কোথায়? এখন তারা আপনাদের বাসায় নেই, ঠিক উনি যে লোকেশনটা দিয়েছিল আপনার বাসার ঠিক অপোজিটেই একটা গলির ডান দিকে তার বাসা, উনি ওইখানে বসে মানে পরিষ্কার ভাবে বলে দিয়েছিল। তখন আব্বু বলল যে ওইখানে কার বাসা হতে পারে? তখন আব্বু সেখানে আর কিছু বলেনি। ঠিক ওখান থেকে আসার পরে খালার বাসা যখন গিয়েছিল, আব্বু আধা ঘন্টা ওখানে আমার বিছানাতে শুয়েছিল খালাদের রুমে। তখন আব্বু খালা এবং আম্মুকে ডাক দেয় যেখানে আসো। তখন বললো কি হয়েছে? উনি যার কথা বলছে আমি সেটা বুঝতে পেরেছি, তিনি কার কথা বলেছেন। আব্বু বুঝে গিয়েছিল এবং সেটার সূত্রপাত হয়েছিল, আমি আসলে রাসেল ভাই সেই লোকদের নাম বলবো না কোনো কারণবশত, কারণ তাদের এখনো সেই হ্যাবিটটা আছে, সেটা আমি লাস্ট মোমেন্টে আপনাকে বলবো। তো তখন বলেছিল ওরা ঠিক চলে গেছে, বাট যাওয়ার আগে আমাকে এই কাজটা করে গেছে, এবং এটা আসলে ভাড়া বাড়ানোর কারণে এই কাজটা হয়েছিল। আমরা যে ঋণ দিয়েছি ভাড়া বাড়ানোর কারণে এই কাজটা তারা করে গিয়েছিল। তো আব্বু তাবিজটা নিয়ে চলে আসে ঢাকাতে। তো আব্বু এইভাবে খুব সুস্থভাবেই দেখা যাচ্ছে যে প্রায় 4 থেকে 5 বছর চলে যায়। এরপর মধ্যে আর কখনো এরকম অসুস্থ হয়নি। যখনই অ্যাজমা বালতো, ঠান্ডা লাগতো, আমরা ওষুধ দিতাম, ঠিক হয়ে যেত। বাট রাসেল ভাই 2018 সালে যেটা হয়, প্রথম কোরবানি ঈদের 3 মাস আগে, 3 থেকে 4 মাস আগে আব্বু এরকম অসুস্থ হয়ে যায়। তো হাসপাতালে ভর্তির পর ঠিক হয়। ঠিক যখন আব্বু রোজার ঈদের মানে রোজার মধ্যে আব্বু যখন অসুস্থ হয়, তখন আমরা আব্বুকে নিয়ে আমি নিজে নিয়ে গিয়েছিলাম ওই মহিলার কাছে। বললো যে আপনার তাবিজটা ছুটে গেছে, আমি এটা দিয়ে দিচ্ছি, কিন্তু এটাই আপনার জন্য একটা ওয়ার্নিং, কারণ এত বারবার যখন আপনার তাবিজটা ছুটে যাচ্ছে, এটা ও আরো বেশি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। যত আপনার শরীর বন্ধ থাকবে তত ও বেশি ক্ষিপ্ত হবে, এবং এটা এত ছোটার কারণে শেষ মোমেন্টে কি হবে আমি কিন্তু কিছু বলতে পারছি না। আচ্ছা। তো ঠিক যেই ভাবা সেই কাজ, আমরা ওইটা নিয়ে চলে আসলাম। আব্বু সুস্থ, ঈদটা খুব সুন্দরভাবে কাটালাম, কিন্তু বুঝিনি যে ওই রোজার ঈদটাই হয়তোবা আব্বুর সাথে আমার শেষ রোজার ঈদ হবে। তো রাসেল ভাই তার কিছুদিন পরে কোরবানি ঈদের কয়েকদিন পর আব্বু অসুস্থ হলো। আব্বু এর আগে একটা জানাজায় গিয়েছিল, জানাজায় যাওয়ার পর আব্বু সেই মানে কবরস্থানে তাকে মাটি দিতে গিয়েছিল একজনকে রিলেটিভস। তো আব্বু যখন আসলো তার 3 থেকে 4 দিন পরে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেল। অসুস্থ হতে হতে এমন পর্যায়ে অসুস্থ হলো যে আমরা বুঝতে পারলাম না কি করব। তো আম্মু বলল যে তুমি তো অসুস্থ, তুমি কি অফিসে যাবা? বলে যে না, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাব। আব্বু ওষুধ টষুধ নিল, দেখা যাচ্ছে ওই দিনের মতো সুস্থ। সেদিন আব্বু রাত 2টোর সময় তার অফিসারকে এয়ারপোর্টে পৌঁছে দিতে যাবে। তো 1টার দিকে যথারীতি রাসেল ভাই যখন লাইট জ্বালানো হয়, আমার আম্মু বা আমি ঘুম থেকে উঠে যাই। বাট ওই দিন কি হলো
কেউ না ঘুম থেকে উঠার মতো পাচ্ছিলাম না। আব্বু আমাকে রাত 1টা কি 12:30টার দিকে ডাক দিয়ে বলে যে গেটটা একটু খোল, আমি যাব। তো গেটটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আব্বু যথারীতি চলে গেল। ঠিক 2:30টার সময় আম্মু আমাকে ডাক দিয়ে উঠালো, কি ব্যাপার তোর আব্বু কোথায়? বললো আব্বু তো মনে হয় চলে গেছে। আমি তো কোনো আলাপ পেলাম না। তখন বললাম যে কে জানে, ঘুমের মধ্যে ছিলাম, হয়তো বা চলে গেছে। সারাদিন চলে গেল। আব্বু রাত 10টার সময় বাসায় আসলো পরের দিন। আসার পরে ভালো খেয়ে দিয়ে ঘুমালো। রাত 12টার সময় হঠাৎ করে আব্বু চিৎকার দিয়ে উঠলো, খুব জোরে, ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠলো। আমরা ভয় পেয়ে আব্বুর সামনে গেলাম। দেখি কি আব্বু চিৎকার দিচ্ছে আর বলতেছে যে না ছাড়ো ছাড়ো ছাড়ো, এরকম করে কথা বলতেছে। আম্মু তাকে তাড়াতাড়ি করে ধাক্কা দিল যে কি হয়েছে কি হয়েছে। তখন আব্বু বললো যে একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন দেখছো? না এটা বলা যাবে না আমি কি স্বপ্ন দেখছি। তো ঠিক তখন থেকেই আব্বুর শরীর দেখি কি কাঁপতেছে কাঁপতেছে, বলতেছে আমাকে খেতে দাও, আমি ঠান্ডায় থাকতে পারতেছি না, খেতে দাও। দেখলাম আব্বুর শরীর গরম, শরীরে জ্বরও নেই, কিন্তু আব্বু কাঁপতেছে থরথর থরথর করে। তখন আমরা যেখানে খেতাটা ছিল, ল্যাব ছিল, বের করে আব্বুর গায়ে দিলাম। তারপরও দেখি থামানো যাচ্ছে না। তখন আব্বু বললো কি তুমি 1 গ্লাস পানি নিয়ে আসো তাড়াতাড়ি। আব্বু 1 গ্লাস আব্বুকে পানি দিলাম। আব্বু দেখলাম কি যেন দোয়া পড়তেছে, সূরা টোরা পরে পানিতে ফু দিয়ে খেলো। ঠিক 5 থেকে 10 মিনিট পরে দেখলাম কাঁপুনি কমে গেল, বাট সেই যে আগের অসুস্থতা সেটা চলে আসলো। আব্বু আগের মতো, এবং সেটা ছিল আরো বেশি ভয়াবহ। আব্বু তো তাও আগে দেখা যাচ্ছে বিছানা থেকে উঠে টয়লেটে নিয়ে যেতে পারতাম, বাট ওই সময় আমরা তাকে বিছানাও থেকে উঠায় নিতে পারিনি। আব্বু যখন ঠান্ডা লাগতো তখন আব্বু সবসময় বলতো বিছানার পাশে একটা বালতি দিতে, সে রাতে উঠবে না, কফটা সেখানে ফেলবে। তো আব্বু এমন পজিশন হলো, সেই বালতির মধ্যেই আমাকে বললো যে ধর, সেখানে সে টয়লেট করা স্টার্ট করলো। মানে এতটা তার পরিস্থিতি করুণ হয়ে গেল। আমি তখন সকালবেলা ভার্সিটিতে চলে গেলাম। আমার আম্মু আমাকে ফোন দিয়ে বললো তুই চলে। আমি আসলাম। আসার পরে বললো হসপিটালে নিতে হবে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা তখনও জানতাম না যে আসলে আব্বুর তাবিজটা ছুটে গেছে। তো আমার ফ্রেন্ডকে আমি ফোন দিলাম। আমার ফ্রেন্ড ফেরদৌসকে ফোন দেওয়ার পর সে আসলো। তাকে আমি আর ফেরদৌস মিলে 2 জন ধরে খুব করে প্রায় কোলে করে নেওয়ার মতো করে আব্বুকে নিচে নামালাম। সে রিক্সা অলরেডি নিয়ে এসেছিল, রিক্সা করে আব্বুকে গ্রিন লাইফ হসপিটালে অ্যাডমিট করলাম। তো অ্যাডমিট করার পর আব্বু পোস্ট অপারেটিভ রুমের মধ্যে ছিল। তো শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল এবং বিছানার মধ্যে সে খুব অস্থির ভাব করতো। বলতো আমার ভালো লাগতেছে না, আমার মুখ থেকে অক্সিজেন মাস্কটা খোল, আমার একদমই ভালো লাগতেছে না। এরকম সারা দিন চলে যায়। সন্ধ্যার পরপর যখন ডক্টর আসে, সেই ডক্টরটা আবার আব্বুকে অনেক আগে থেকেই দেখতো। তো বলেছিল যে আপনার আব্বাকে তো বলেছিলাম গাড়ি চালানোটা অফ করে দিতে, কারণ তার লাঞ্চেরও কন্ডিশন তো বেশি ভালো না, এখন তাকে এক্স-রে করাতে হবে। তো ডক্টর কিছুক্ষণ দেখার পর বলল এক্স-রে করানোর জন্য ওকে নিচে নেওয়ার দরকার নেই, এক্স-রে মেশিনটাকে উপরে নিয়ে আসো। যে মেশিনটা নিয়ে এক্স-রেটা করবে সেটাকে লিফটে করে নিয়ে এসে করলো। তো ডক্টর কি যেন ভাবলো, আমরা কিছু বুঝলাম না। মানে 2 ঘন্টার মধ্যে ইমার্জেন্সি ভাবেই এক্স-রে রিপোর্টটাকে আনা হলো। ডক্টর তখনও ছিল। তো ডক্টর বললো যে ঠিক আছে রাখো। তখনও এখন ডক্টর কিছু বলেনি, বা কেন বলেনি, কি বুঝেছিল বুঝতে পারিনি। আমি রাতে রাসেল ভাই 10টার সময় বাসায় চলে আসি, কারণ ওখানে কাউকে থাকতে দেওয়া হতো না। তো বাসায় যাওয়ার পর রাত প্রায় 3টার দিকে আমার কাছে ফোন আসে থেকে যে আপনি আসুন, আপনার বাবা খেতে চাচ্ছে, খাওয়া দাওয়া করতে চাচ্ছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করতে চাচ্ছে। এখন আপনার বাবাকে তো যাও বা নরম কিছু দিতে হবে, সেটা এখন হসপিটালে পাওয়া যাবে না। তা আম্মু ঠিক সেই সময় রান্না করা ছিল আগে থেকে, যাও সেটাকে গরম করে আমাকে বললো তুই দিয়ে। তো আমি 3টা বাজে খাবারটাকে নিয়ে চলে আসি হসপিটালে যাচ্ছি। কিন্তু আমি যখন কোটার মসজিদটা ক্রস করলাম, ক্রস করার পরে মনে হচ্ছিল যে আমার শরীরটা কেমন জানি ভার ভার লাগতেছে। এবার আপনাকে অ্যাটাক করেছে? মানে আমাকে অ্যাটাক করে না, বাট মনে হচ্ছে আমার শরীরটা একটু ভার লাগতেছে। আমি খাবারটা নিয়ে যাচ্ছি, তো হঠাৎ করে ওখানে আবার 3-4টা কুকুর সবসময় বসে থাকতো। তো ওরা না যখনই কোনো অপরিচিত লোক দেখতো ঘেউ ঘেউ করতো। তো আমি তো ওখান থেকে সবসময় আসা যাওয়া করি, রাতের বেলা এমনিও 1টা-1:30টার দিকে আমি বের হয়েছি। বাট কুকুরগুলো হঠাৎ করে দেখে কি প্রচন্ড জোরে ঘেউ ঘেউ করতেছে, এবং একটা কুকুর দেখলাম যে আমি ক্রস করে চলে আসছি তাকে, বাট সে তারপরও সামনের দিকে তাকে ঘেউ ঘেউ করতেছে। আমার না খুব ভয় লাগলো। আমি তাড়াতাড়ি করে স্পিডে হাঁটতে 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 যখন মেন গেটের সামনে চলে আসলাম, আলো চলে আসলো, সিকিউরিটি গার্ড বসেছিল, তখন আমার শরীরটা হালকা লাগলো। আচ্ছা, আমি তখন হসপিটালটা গেলাম। যাওয়ার পর আব্বুকে নিজের হাতে খাইয়ে দিলাম।
5 থেকে 6 চামচ আব্বুর পাটা টিপে বললাম যে আব্বু আমি এখন আসি। তখনও আব্বু আমার সুস্থ, একটু মনে হচ্ছিল একটু শরীরটা ভালো লাগতেছে। আব্বু বললো যাও। প্রায় 6টার সময় আম্মু আমাকে তুলে বললো যে তোর আব্বাকে দিয়ে তুই এখানে থাক, আমি 9টার সময় চলে যাব, তুই তো ভার্সিটিতে চলে যাস। আমি বললাম ঠিক আছে। আমি যখন হসপিটালের নিচে আমাকে ফোন দেয়, বলে যে আপনি একটু তাড়াতাড়ি আসেন। আমি যখন যাই দেখি হসপিটালের মধ্যে ডক্টর আব্বুর বেডের সামনে কি যেন করতেছে, তারটা সরাচ্ছে অক্সিজেনের মাস্কটাকে সাথে। তখন ডক্টর বলল আপনি একটু দাঁড়ান। আমি যখন ডক্টর এসে বলল যে আসলে কি বলবো, সকালবেলা আপনার আব্বুর শ্বাস নিতে খুব সমস্যা হয়ে গেছিল। তখন বললাম তারপর অনেক চেষ্টা করছি, বাট আপনার আব্বুকে আসলে বাঁচানো যায়নি। তখন মনে হলো যে আমার মাথার উপরে আসলে রাসেল ভাই আকাশ ভেঙে পড়ার মতো খবর। হ্যাঁ, আপনাকে দেখে সেটা বোঝা যাচ্ছে। তো খুব তখন সিচুয়েশনটা কি বলবো, কিছু বলার ছিল না। কিন্তু আমি বুঝতে পারলাম না, রাত 3টার দিকে আমার আব্বুকে আমি সুস্থ রেখে আসলাম, সেই মানুষটা ঠিক ভোর 5টায় কিভাবে শ্বাস আটকে যায়, অনেকটাই পসিবিলিটি ছিল না। ভালোর দিকে যাচ্ছিলেন। তো এটার জন্য আমি আমার খালাকে ফোন দিলাম তার 4 থেকে 5 দিন পর, যে খালা একটু আপনি ওখানে যান। তো খালা যাওয়ার পর ওই মহিলাকে জিজ্ঞেস করলো যে আসলে কি হয়েছিল, উনি হঠাৎ করে এরকম হয়ে গেল। আমি তো আগেই বলেছিলাম যে তাবিজ এত বারবার যখন ছুটে গেছে সে আরো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সে যখন ওই হাসপাতাল তো এমনি আপনার দেখা যাচ্ছে কত লাশ নিয়ে যায়, এতটা পবিত্র জায়গা না, সে ওই জায়গাটাকে তার উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করেছে। আচ্ছা, উনি বলছেন হসপিটাল পবিত্র জায়গা না, সেটাতে আরো বেশি সুবিধা হয়ে গেছে তার কাছে। আর সবচেয়ে তার জন্য আরো ভালো হয়েছে, আমরা তো তাকে বলিই নাই যে আমি খাবার নিয়ে গেছি, বাট সে বলে দিছে রাতের বেলা তাকে হয়তোবা কিছু খাওয়ানো হয়েছিল, ওইটা নিয়ে যাচ্ছিল। ঠিক তখন সে ওই বাসাতেই ছিল এবং সে কোনো ওয়ে খুঁজতেছিল এবং সে ওয়ে পেয়ে গেছিল সেই খাবারের সাথেই তার সাথে যায়। এখন যাওয়ার পরবর্তীতে আজানের আগ দিয়েই ওইটা ওখানেই ছিল এবং সেটা তারই কারসাজি। কিভাবে সে আব্বুকে এই করেছে, কষ্ট দিয়েছে, সেটা হয়তোবা নাই বলি, বাট ওইটা তার নিয়ে সে মুক্ত করে চলে গেছে। বাট এটা রাসেল ভাই হয়তোবা একটু বলবো, আব্বু যাওয়ার পরও বাসার মধ্যে কিছু কিছু সিমটমস আমি এখনো লক্ষ্য করি। এমনকি আব্বু বেঁচে থাকা অবস্থায় যখন আব্বু অসুস্থ হতো তখন আমি জিনিসটা ফলো করতাম। রাতের বেলা মনে হতো যে ওই রান্নাঘরের ওদিক দিয়ে যাওয়ার টাইমে কেমন যেন শরীরটা একটু ভার ভার লাগে, যখন আমি একা প্রস্রাব করতে যেতাম। আর মনে হতো কেউ একজন মনে হয় হেঁটে গেল, এবং সেই জিনিসটা সিমটমসটা আমি এখনো পাই। লাস্ট কবে পেয়েছেন? লাস্ট পেয়েছি আপনার প্রায় আমার অফিসে জানুয়ারির ঠিক 30 তারিখে কিছুদিন আগে আমি শুয়ে আছি, তো মনে হলো কেউ যেন খুব খটখট খটখট শব্দ করতেছে। তা আমার আবার একটা খুব বদ স্বভাব, যখনই এরকম হয় আমি গেটটা খুলে আগে দৌড় দেই যে দেখার জন্য ওখানে কে আছে। আচ্ছা। এবং কিন্তু কিছু খুঁজে পাই না। তো রাসেল ভাই এই ছিল আসলে আমার ঘটনা। এটা আপনার আসলে ঘটনা কি আপনার জীবনের একটা অংশ। এবং আপনি যখন ঘটনাটা বলছিলেন তখন আমি দেখছিলাম যে আপনার মাঝে মাঝে অনেক গুজবাম্প হচ্ছিল, রাইট? কারণ আপনি আগের ঘটনা যেটা আপনি নিজে প্রত্যক্ষ করেছেন সেটাও যতটা বেশি আপনাকে আক্রান্ত করেনি, এটা তত বেশি, তার চেয়ে বেশি আক্রান্ত করেছে। এটা আপনার নিজের বাবার অবস্থাটা আপনি নিজের চোখের সামনে দেখেছেন এবং আপনি মাথা নিচু করে পুরো গল্পটা, ঘটনাটা শেয়ার করলেন আমাদের সাথে। আমার খুব খারাপ লাগছিল আপনার জন্য। আল্লাহ তার আত্মাকে শান্তি দিক এবং উনি ভালো থাকুন, যেখানে আছেন না কেন উনি ভালো থাকুন, সেই প্রার্থনা আমাদের থাকবে এবং আমাদের যারা শুনছেন তারাও সেই প্রার্থনা করবেন আমি বিশ্বাস করি। এবং সেই একই সাথে এই যে যারা ব্ল্যাক ম্যাজিক করে, আপনার তো জীবন দিয়ে, আপনার বাবার জীবন দিয়ে আপনি সেটা উপলব্ধি করতে পারলেন, এই সম্পর্কে কিছু বলবেন? যারা ব্ল্যাক ম্যাজিক করে বা যারা এইটা নিয়ে আগ্রহ আছে বা অনেক সময় টেস্ট করে দেখতে চায়, এই সম্পর্কে আপনার কিছু বলার আছে? রাসেল ভাই, আসলে আমি এটুকুই বলতে চাই, ব্ল্যাক ম্যাজিক যেটা আরবি ভাষা আমরা যেটাকে বলি কুফরি কালাম, এটা আসলে কোনো মানুষকে করা ঠিক না। কারণ এটা এমন একটা জঘন্য অপরাধ যার কোনো ক্ষমা নেই। এটা আমাদের আল্লাহ তাআলা বলেছেন যারা এগুলো করে তারা ইসলাম বিদেহী, তারা মুসলমানের কাতারেই পড়ে না। এবং একটা ফ্যামিলির কোনো পার্সনকে এই ব্ল্যাক ম্যাজিক করে কষ্ট দিলে সেই যেই পার্সনটা ব্ল্যাক ম্যাজিক করবে সেও কি ভবিষ্যতে ভালো থাকতে পারবে? তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। দুনিয়া হলো দুদিনের। তো
আমি এটুকুই রিকোয়েস্ট করবো, যারা আপনারা ব্ল্যাক ম্যাজিক করেন বা ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত, কখনো কোনো মানুষের অপকার করবেন না। কারণ আপনি যে কাজটা করবেন সেটা একটা ফ্যামিলিতে যখন একটা পার্সন চলে যায়, তাদের ফ্যামিলিটা কোন পর্যায়ে চলে যাবে সেটা হয়তো আপনি বুঝবেন না, কিন্তু যারা সাফার করে তারা অবশ্যই বোঝে। এবং রাসেল ভাই, ব্ল্যাক ম্যাজিকের জিনিসটা এতটা ভয়ানক যে আপনি যদি এখান থেকে রিকভার করেনও, তার ইম্প্যাক্টটা থেকে যায়। এবং সেটা যদি কোনো বাসাতে করা হয়, যে পার্সনের উপরেও করা হবে, সে পার্সন যদিও যায়, বাট তার ইম্প্যাক্টটা ওই বাসা বা অন্যান্য কোনো ব্যক্তিদের উপরেও পড়বে। কারণ ব্ল্যাক ম্যাজিকটা এক হলো আপনাকে কিছু করা হলো, আরেক হলো আপনার উপরে কিছু চালান করা হলো। ওই যে জিন বা কিছু চালান করা হয়, তারা কিন্তু ওইখানে কোনো না কোনো ভাবে থাকে, এবং তারা তার পাশের বা কাছের যে মানুষগুলো, তাদেরকে কিন্তু সে দেখে এবং সে কিন্তু চেষ্টা করে যে আমি নেক্সট টার্গেট বা নেক্সট কিরকম কিছু হবে কিনা, আমি তাদেরকে ধরবো বা তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবো। হয়তোবা করতে পারে না, কারণ সুযোগ হয়তোবা অনেক সময় থাকে না, কিন্তু একটা সুযোগ পেলে দেখা যাচ্ছে তার কিন্তু কোনো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি মিরপুর 11 থেকে আসছি। আমার নাম হচ্ছে বাপ্পি। তো আমি আজকে যে ঘটনাটা সবার সাথে শেয়ার করব ভূত.com-এ, এটা হচ্ছে আমার নিজের বাসাতেই ঘটে যাওয়া ঘটনা। তো আমরা এখন যে বাসাটাতে আছি, তো সেই বাসাতে আমরা এই ফ্ল্যাটে ওঠার আগে দুটা কাপল থাকতো। তো তাদের মাঝে কিছু ঝামেলার কারণে ওয়াইফটা কোনো কারণে সুইসাইড করে। তো তার সুইসাইড করার পর হাজবেন্ডটা বাসা থেকে চলে যাওয়ার পরে ওয়াইফ সুইসাইড করে, এবং 2-3 দিন পরে যখন হাজবেন্ড ব্যাক করে বা ওয়াইফ সুইসাইড করে, এইভাবে সিলিং ফ্যানের সাথে উনি ফাঁস লাগায় সুইসাইড করে। তো 2-3 দিন পরে যখন এটা লাশটা প্রায় পৌঁছে যায়, তখন আশেপাশের ফ্ল্যাটের সবাই যখন গন্ধটা একটু হয়, তখন তারা তার হাজব্যান্ডকে ফোন দেয়, এবং সে যখন আসে তখন দেখে যে তার ওয়াইফ সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এবং তো তারপরে এটা নিয়ে একটু পুলিশি ব্যাপার হয়। তো তারপরে আমরা জানতাম না, যখন ফ্ল্যাটে উঠি আমরা, বাড়িওয়ালা আমাদের ঠিক সেভাবে বলে দিয়েছিল না, বা এই ঘটনা সম্পর্কে আমাদের বলা হয়নি। তো আমরা বাসাতে ওঠার পরে আমরাও জানতাম না। তো আমরা ছোট ছোট কিছু সমস্যা ফেস করা শুরু করলাম। এই ধরেন যে রাত যখন 10টা পার হয়, ঠিক 11টার মাঝামাঝি, ঠিক এই টাইমের মধ্যে ছাদের উপরে একটা আওয়াজ হবে, মনে হবে কেউ হাতুড়ি দিয়ে বা কেউ দৌড় দিচ্ছে, এই টাইপের কিছু সাউন্ড পাওয়া যায়। তাছাড়া অনেক সময় কিচেনের মধ্যে, কিচেনে যখন কোন একটা জিনিস রাখা হয়, সেই জিনিসটা ঠিক থাকে না, অন্য জায়গায় চলে যায়, বা ওই মানে এমন হয় যে জিনিসগুলো মানে একটা শব্দ পাওয়া যায় রাতে, যে মনে হয় কেউ যেন কিচেনে কিছু একটা কাজ করছে, কিন্তু ওই সময় কেউ কিন্তু থাকে না। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আমার ছোট ভাইয়ের খেলনাগুলো ড্রয়িং রুমে রাখা থাকে। তো ওই জিনিসগুলো অনেক সময় দেখা যায় যে ছড়ায় ছিটানো থাকে, ও যতই গুছিয়ে রাখা হোক, মানে ওর সাইকেল বা এই জিনিসগুলো মনে হবে যেন দরজার সামনে এমন ভাবে রাখা হয়েছে যেন ওইদিকে কাউকে যেতে দেওয়া হবে না, এই টাইপের। তো আমরা যখন এরকম সমস্যা দেখলাম, তো আশেপাশে আমরা উঠার পরে আশেপাশে যারা ছিল, মানে যারা অনেক আগে থেকে থাকছে, তারা আমাদের জানায়। তো আমরা এটা বাড়িওয়ালাকে বলার পরে ওনারা বলছে আমরা তো মিলাদ করাই দিছি, সব হয়েছে, তারপরেও এখনো এরকম ছোট ছোট সমস্যা আমাদের বাসাতে এখনো আমরা ফিল করে যাচ্ছি। তো এই ছিল ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি যে ওনার যে ঘটনাটা খুব ছোট, কিন্তু আপনাদের ভালো লাগবে। অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুনছেন ভূত.com, এবং আশা করছি যে প্রতিটা ঘটনা আপনারা অনেক বেশি এনজয় করছেন। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা আরো একবার আপনাদের মনে করিয়ে দিব। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell russell@gmail.com। এইখানে আপনি আপনার ঘটনা পাঠাতে পারেন আমার কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে
এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই? যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর যারা দেশের বাইরে রয়েছেন তারাই শুধু তারা যেভাবে আমাদের ঘটনা পাঠাবেন, দেশের ভেতরে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে সরাসরি আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করুন। আর দেশের বাইরে যারা আছেন, এই তো ঈদের আর বেশি দেরি নেই, ঈদের মাঝখানেও যারা দেশে আসবেন আমার সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন এবং আশা করছি সেই সময়ও আমরা আপনাদের কাছ থেকে দারুণ দারুণ সব ঘটনা সংগ্রহ করতে পারবো এবং আপনাদের ঘটনাগুলো আমরা শোনাতে পারবো আমাদের শ্রোতাদের। আমি এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই। আমি মোহাম্মদ শাহিদ হাসান হৃদয়, ধানমন্ডি থেকে এসেছি। হৃদয়, আমি আপনার ঘটনায় যাই। এখন আমি যে ঘটনাটি বলবো সেটা আমার গ্রামে আমার ছোট মামানির সাথে হয়ে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটি ঘটেছিল প্রায় 2005 কি 2006 এই সময়ের মধ্যে। তো আমি তখন ঢাকাতেই ছিলাম। সেই ঘটনাটি যখন হয়েছিল তখন শুনেছিলাম আমার মামা থেকে। যখন আমরা কি গ্রামে গিয়েছিলাম তখন মামা পুরো কাহিনীটা আমাদেরকে বলেছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আমি ঘটনাটি আপনাদেরকে বলছি। তো মামানির বিয়ে হয়ে যায় 2004-এ। মামা আর বিয়ে হয় মামানির সাথে। তো প্রায় বিয়ের একটা বছর বা তার কম ভালোই ছিল। তো দেখা যাচ্ছে বিয়ের কিছুদিন পরে তার মধ্যে একটা চেঞ্জ আসে। চেঞ্জ বলতে যে সে ঠিকমতো একটু কথা শুনছে না বা কারো দিকে কেয়ার করছে না, নিজের খেয়াল মতোই করে যাচ্ছে। তো এরকম কয়েকদিন চলতে থাকে, আরো এরকম ভাবে দিন কেটে যায়। কখনো কখনো ভালো, আবার কখনো কখনো হুট করে মেজাজ কেমন যেন খারাপ হয়ে যায়। তো ঠিক যখন এই ঘটনাটা শুরু হয় তখন মামা রাতের বেলা প্রায় 10টা বা কি 11টার দিকে আসে। মামার একটা গ্যারেজ ছিল নিজস্ব, সেখানে সব কাজকর্ম ছিল। 10টা-11টার দিকে বাসায় আসার পরে মামা মামানিকে বলে যে আমাকে খেতে দাও। তখন মামানি শুধু বলছে যে নিজেরটা নিজে পেরে খেয়ে ফেলে, আমার ভালো লাগছে না। তখনই বলছে যে ভালো লাগছে না। তো ঠিক আছে, মামা আর জোর করে নেই, নিজেই ভাতটা নিয়ে খেয়ে ফেলে। তো তখন পরের দিন সকালবেলা যখন আমার বড় মামানি যখন রান্না করতেছে, তখন তারা জয়েন্ট ছিল একলগে, আমার নানা, বড় মামা, বাবার পুরো ফ্যামিলি একসাথে থাকতো। মামানি যখন রান্না করলো তো বড় পাতিলে রান্না করা হতো, কারণ অনেক মানুষ ছিল বাসার মধ্যে, প্রায় 10 থেকে 11 জনের মতো মানুষ। তো রান্না করার পর যখন মামানি সবার জন্য আলাদা করে ভাত বাড়বে, ছোট মামার জন্য একটা বোলের মধ্যে বাড়তেছে, বড় মামার জন্য বলে বাড়তেছে, তখন বলছে যে ভাত পারিস না, আমার খেতে হবে। খেতে, তুই কি একা খেতে পারবি? আমার নানি বলতেছিল। তখন বলছে যে আমি খেতে পারবো। তখন নানি বলতেছে হয়তো বা সে দুষ্টামি করে বলতেছে, বা যেহেতু ধান কাটার সময় সে সিদ্ধ করছে সকাল থেকে, হয়তো বা প্রচন্ড ক্ষুধা লাগছে, দেখি খা। নানি ফাইজলামি হয়ে বলছে খা। তো সে যেটা করলো, ভাত তখনও চুলা থেকে নামাইছে প্রায় 10 মিনিট হবে, এত ভাত প্রচন্ড গরম অবস্থার মধ্যেই আছে। তো সে সেইটাকেই বড় একটা বোলের মধ্যে ঢেলে পুরো ভাত সে খাওয়া স্টার্ট করে দিল। প্রায় পুরো ভাত সে একা সম্পূর্ণ খেয়ে ফেলছে, যেটা একটা সাধারণ মানুষের পক্ষে খাওয়া মোটেও পসিবল না, একদমই অসম্ভব। তো এটা খাওয়ার পর নানি তো ভয় পেল যে কি ব্যাপার, কি হলো। তখন আমার নানি আমার মামাকে ডাক দিলে, তুই কই এখানে আয়, এভাবে নাকি ডাক দিছে। তো মামা যখন আসলো, এসে বললো কি হয়েছে গেছে, দেখে এই ঘটনা এই করছে। তখন সে বলে কি যে খাইছি তো কি হয়েছে, বেশি কথা বলবি তো গলার মধ্যে চিপি দিয়ে ধরবো, এরকম নাকি কথা বলতেছে। আর তার ভয়েসের মধ্যে কেমন একটা চেঞ্জ ভারী ভারী ভাব আসতেছে। তো আবার কিছুক্ষণ পরে ভারী ভাব আসার পর আবার গলাটা না কেমন যেন চিকন হয়ে গেল। রাসেল ভাই, আমরা যখন 5 থেকে 6 বছরের বাচ্চার যখন যে সাউন্ডটা শুনি তখন খুব চিকন মনে হয়, যে ছোট্ট একটা বাচ্চা কি রকম মিষ্টি একটা গলা, ঠিক তার মধ্যেও না সেই একই রকম চেঞ্জ আসলো গলার ভয়েসটার মধ্যে। তো আমার বড় মামা তখন ছিল না, তিনি মাঠের মধ্যে গিয়েছিল বা কোন একটা কাজে হয়তো বা গিয়েছিল। তো বড় মামা আসার পরে যখন তার মধ্যে দেখলো যে সে ছোটাছুটি করতেছে, তাকে ধরে রাখতে পারতেছে না, তখন মামা আবার একটু আগে, অনেক আগে, তার বিয়ের আগে একটু ঝাড়ফুঁক করতো। তো তার এগুলো ভালো করে একটু জানা ছিল, হালকা পাতলা, পুরোপুরি না। তো সে করে একটা হলুদ আর শুকনো মরিচ পুড়িয়ে তাকে ধরে তার নাকের সামনে ধরে কি যেন সুরার মতো পড়ে বলছে, তুই কে? তখন বলছে, আমি যেই হই, তুই আমাকে ছাড়, নাহলে তোকে কিন্তু আমি শেষ করে দেব। তখন মামা কি করছে, ওখান থেকে আপনার ওই যে খড়ি যেটা বলি রান্না করার জন্য, সেই খড়িটা একটু শক্ত ছিল, সেটা নিয়েই তাকে
ঠাস ঠাস করে 3 থেকে 4টা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে বলতেছে যে বল তুই কে আর কোথা থেকে আসছিস। তখন বলছে যে আমি একদম তো মানে ওই গ্রামে একটা জায়গার নাম, সেখান থেকে এসেছি। সেটা আবার আমার ছোট মামানির বার্থ প্লেস ছিল, ওইটা তার বাবার বাড়ি ছিল, ওইখানে এসেছে। এবং তাকে যেটা ধরছে ঠিক তার বিয়ের সময়, যখন ওই যে হলুদ দিয়ে মেয়েদেরকে নিয়ে যাওয়া হয় দুপুরবেলা, ঠিক সেই সময় তাকে ধরছে। এখানে তার বাসা থেকে একটু দূরে একটা কুয়া ছিল, কুয়ার সাইডেই একটা বড় পুকুর ছিল, ঘাট সিস্টেম, সেখানে তাকে গোসল করতে নাকি নেওয়া হয়েছিল। তার শরীরে টরীরে হলুদ টলুদ মাখানো ছিল, ওই তখনই নাকি তাকে ধরছে। মানে বলছে আমি তার সাথে সেখান থেকে আসছি এবং আমি এতদিন ধরে তার সাথেই আছি, আমি তাকে নিয়ে যাব। এখন বলছে যে না না, এটা আমার মা হয়। তো বলছে মা হয় মানে তোর বয়স কত? বলছে আমার বয়স মাত্র 3 বছর। সে মামানি নিজের ভয়েস থেকে এই কথাগুলো বলতেছে, আমার বয়স 3 বছর। তো মামা দেখলো যে না, এটাকে তার পক্ষে ই করা সম্ভব না। আর মামা যেহেতু এগুলো অনেক আগেই ছেড়ে দিছে, তো এগুলো করলে মামারও একটা ক্ষতি হতে পারে। তখন আশেপাশে যখন পুরো গ্রামের মধ্যে মানে ছড়িয়ে গেল কথাটা, তখন একজন পাশের থেকেই আমার সম্পর্কে নানাই হয়, তো সে এসে বলল যে এরকম পাবনায় সাথিয়াতে একটা হুজুর আছে, সে নাকি খুব ভালো, সাথিয়ার হুজুর, তার কাছে নিয়ে যান। তো সেই দিনই দুপুর 1টা কি 2টায় মামারা গাড়ি ভাড়া করে আমার মামানিকে সেখানে নিয়ে গেছে। কিন্তু দুঃখবশত সেখানে ওই হুজুরটা ছিল না সেই দিন। তো যখন ছিল না, রাতে আবার তাকে নিয়ে আসা হয়েছে। এখন যখনই পরের দিন বললো যে আমরা তাকে নিয়ে যাব, বাট নিয়ে যাওয়ার মতো কোনো স্কোপ পাচ্ছে না, কারণ সে এইরকম করতেছে, তার শক্তির সাথে কেউ পেরে উঠতেছে না। আর কিছুক্ষণ পরপর বলতেছে আমাকে ভাত দে, আমি ভাত খাবো। আর রান্না করা হচ্ছে 4 থেকে 5 কেজি চালের ভাত রান্না করা হচ্ছে এবং সে একাই খাচ্ছে। কিন্তু যখন আমার বড় মামা বাসার মধ্যে ঢুকতো, তার গেটের মধ্যে যখন তার পা পড়তো, সে নাকি তখন খাওয়া অফ করে দিত। আজব ব্যাপার তো, মানে এটা বুঝতো না। ঠিক 2 দিন এরকম কেটে গেল। 3য় দিন সকালবেলা বড় মামাও ছিল না, কারণ বড় মামা ফার্স্টের দিন তাকে ওই যে মেরেছিল। আর বড় মামার সাথেও একটু আছে, মানে এরকম কোনো কাজ আগে থেকে করে আসছেন, তাই বড় মামাকে খুব ভয় পেত মারার কারণে। তো মামা ছিল না, সকালবেলা রান্নাঘরে সবাই ভাত খাতে, সে কি করছে দড়িটা ছিঁড়ে রান্নাঘরের মধ্যে ঢুকে নিয়ে বলে যে আমাকে ভাত দে। সে একাই নিয়ে খাওয়া শুরু করে। খেতে খেতে অর্ধেক খাওয়া যখন শেষ, মামা তখনই যখন রুমে মানে বাসার মধ্যে ঢুকে সে খাওয়া অফ করে দেয়। সে কিন্তু দেখেনি, কারণ সে রান্নাঘরের ভিতরে ছিল, বাট সে কিন্তু আন্দাজ করতে পেরেছিল এসেছে। কিন্তু কেউ তখনও বুঝে নেই যে কেন সে খাওয়াটা অফ করে দিল। আমার খাওয়া শেষ, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। তখন নানি বলল তুই না বললি সব খাবি, কারণ আমার খাওয়া শেষ। তবে রাসেল ভাই একটা কথা বলা ভালো, মামানির গায়ে আসতো, বাট সে কারো ক্ষতি করতো না, মানে কাউকে যে মারবে বা কাউকে আক্রমণ করবে সেটা করতো না। শুধু বড় মামা আসলে চুপ হয়ে যেত। আর আমার ছোট মামা যখন রুমের মধ্যে ঢুকতো, ছোট মামাকে বলতো তুই আমার সামনে আসবি না, তুই এখান থেকে চলে যা। আচ্ছা, তখন ঠিক 3য় দিন ওই হুজুরকে অনেক বলে কয়ে ওখান থেকে নিয়ে আসা হয়, কারণ আমার মামনিকে তো নিয়ে যাওয়া যাচ্ছে না। তো তিনি এসে আমার নানির ঘরের উঠোনের মধ্যে তাকে বসায়। তো বসানোর পর বলতেছে যে আসলে তুই কে আমাকে বল। তখন মামনি নিজের মুখে বলে যে আমি হলাম আমার বয়স 3 বছর, আমি একটা ছোট্ট বাচ্চা, আমাকে তো ওই কুয়ার মধ্যে আমাকে ফালা রেখে গেছে। আমারে ওনার খুব ভাল লাগছে, কি সুন্দর হলুদ ছিল মুখের মধ্যে, আমি এটারে আমি আমার মাকে নিয়ে যাব। সে আমার মামানিকে মা বলে ডাকতেছে। আমি বলছে না, ওকে তো নিয়ে যাওয়া যাবে না, তুই অন্য কিছু চা, তাকে তোকে দিতে পারি। তুই গরু নিবি, ওখানে গরু আছে, গরু দিয়ে দিব তোর ইয়েতে, তুই এটা চাস দিয়ে দিব, তুই কি চাস বল। না আমি আমার মাকে নিব। ও যদি তুই তোর মাকে নিতে চাস, তুই কিন্তু এখান থেকে যেতে পারবি না, তোকে আমি যদি ধরি তাহলে এখানেই শেষ করবো, তুই কোনো দিনও আর বাঁচতে পারবি না। তখন যখন এই কথা বলে যে বলেছে ঠিক আছে আমি যাব, বাট আমি একটা জিনিস নিয়ে যাব। কি নিয়ে যাবা? তখন আমার ছোট খালার মেয়ে তখন খুব ছোট ছিল, যেহেতু অনেক আগের ঘটনা, এবং সে দেখতে খুব সুন্দর ছিল, এত সুন্দর চেহারা ছিল। বলে যে আমি ওই মেয়েটাকে আমার সাথে করে নিয়ে যাব। বলছে না তুই কোনো মানুষ নিয়ে যেতে পারবি না, তুই যাবি কিনা বল। বলছে আমি যাব না। তখন ইসে থেকে সে কি করলো, ওনাকে বললো যে আপনারা 2জন ধরেন। আমার 2 মামা লেগে তাকে ধরলো এবং সেই হুজুরটা ওই রান্নাঘরের ওইখান থেকে কিছু লবণ নিয়ে আসলো এবং চামড়ার বললো যে বাসায় কারো চামড়ার জুতা আছে কি, আমাকে একটা চামড়ার জুতা দিন। তখন চামড়ার জুতাটা নিয়ে সে কি যেন একটা বললো, বলার পরে পানি একটা বোতল ছিল, সেই বোতল থেকে কিছু পানি নিয়ে তার শরীরের মধ্যে দিল। সে বলতেছে আমাকে ছিটেছে, আমার শরীর জ্বলে যাচ্ছে, আমাকে কেউ বাঁচা, আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। তখন বলছে তুই যাবি কি যাবি না? বলে যাবো না। তখন হাতে যতটুকু লবণ ছিল সেই লবণটা আবার পানির সাথে মিক্স করে আবার তাকে মারলো। তো আবার বলতেছে যে আমি মাপ চাই, তোর পায়ে ধরি, আমাকে ছেড়ে দে, আমি চলে যাব, তুই যা বললি তাই করবো।
তখন হুজুর বলল ঠিক আছে তুই যাবি, তার প্রমাণ কি? বলছে যে ওই রাস্তার উঠানোর ওইখানে রাস্তার সাথে যে গাছটা আছে সাজনা গাছ, আমি সাজনা গাছের একটা বড় ঢাল ভেঙে রেখে চলে যাব। তখন মামানিকে বলে যে ঠিক আছে তুই যা। তো মামানি হেঁটে হেঁটেই যাচ্ছে এবং হুজুরটা তার পিছে, কিন্তু পাশে হুজুরের বলছে আমার সাথে কেউ আপনারা আসবেন না, আমি যখন ডাক দিব তখন আসবেন। তো যখন হুজুরটা তার পিছে পিছে যাচ্ছে, দূরত্ব নাকি ছিল প্রায় 10 থেকে 12 হাত এরকম ডিস্টেন্স ছিল মামানি আর তার মধ্যে। সে যখন গাছটার এখানে গেল, আমার মামানি হুট করে পড়ে গেল, তার আর সেন্স নাই। এবং সেন্স পড়ে যাওয়ার সাথে সাথে সাজনা গাছের যে বড় একটা ডাল ছিল, ওটা তো অনেক সাজনা ছিল, সেই ডালটা ভেঙে নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার পর তো হুজুরটা বললো যে ওনাকে মামানিকে ধরে উঠাইছে এবং সবাইকে বললো যে আপনারা তাড়াতাড়ি আসেন, চিৎকার করে বললো। এসে দেখে মামানি সেন্সলেস হয়ে পড়ে আছে। তখন তাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে শোয়ালো। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে মামানি সেন্স আসলো। তো হুজুর ততক্ষণও বাসায় ছিল এবং বললো যে ও চলে গেছে, কিন্তু এটা চলে যাওয়ার মতো জিনিস না, সে আবার আসবে। আমি আপনাকে একটা তাবিজ দিয়ে যাচ্ছি, সেটা সব সময় তার গলায় থাকবে, কিন্তু সাবধান সে যেন কোনো মানুষ মারা গেলে তার সামনে না যায়, ইভেন কি সে যেন গরুর মাংস না খায়, গরুর মাংস তার জন্য আজকে থেকে খাওয়া হারাম। তো এইভাবেই মামানি সুস্থ হতে 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 প্রায় কয়েক বছর পরে, তার মধ্যে মামার একটা ছেলেও হলো। তার বয়স যখন প্রায় 2.5 বছর, তখন আমি আবার গ্রামে গিয়েছিলাম। সেটা আবার আমি নিজে দেখেছিলাম। সেটা হলো প্রায় 2 থেকে 3 বছর পরে। আমরা খালার বাসায় যখন বেড়াতে যাই, খালার ধান কাটার সিজন ছিল, তো খালা বলছিল যে তোরা আয়, আমি তো একা পারতেছি না। তো আমরা সবাই যখন গেছি, মামানিরা সুন্দর মতো ধান টান করে দিচ্ছে। সন্ধ্যার পরে সন্ধ্যা প্রায় হওয়া অবস্থায় আমার খালার এখানে পচা হয়েছে, একদিন আগে যে সাজনার যে ঝোল থাকে, সবজি থাকে, সেগুলো ছিল। প্রায় কেমন যেন একটা গন্ধ আসতেছিল। সে কি করলো, সেই গন্ধ এটা দিয়েই প্রায় 1 থেকে 2 প্লেট ভাত নাকি খেয়ে ফেললো। মামানি খালা বলতেছে কি ব্যাপার, তুই এগুলো কি খাইলি, এগুলো তো ভালো না। তো বলে তোর খিদা লাগছে। খালাও বলতেছে যে যাক ক্ষুধা লাগছে, সকাল থেকে কাজকর্ম করছে, খা। তো প্রায় 7টা থেকে 8টা আমি আমার আম্মু, আমার ওই ছোট মামানি ওই রুমের মধ্যে ছিলাম। তো মামানির একটা স্বভাব ছিল কি 7টার মধ্যেও তো সে ঘুমিয়ে পড়ে। তো সে ঘুমিয়ে আসলে আমার আম্মু আমার বোনকে আর মামানির ছেলেকে সুন্দর মতো সাইজ করে দিয়ে শুয়ে দিল। তো আমি তখন ওই রুমের মধ্যে বসে আমার ওই খালাতো ভাইয়ের বই দেখতেছি আর একটু দাগাদাগি করতেছি। তো হঠাৎ করে আম্মু না মামানিকে ডাকতেছে যে এই রিনি তুই ওঠ, আমার ছোট ভাই না, ওনার ছেলের নাম ছিল রাহাত, রাহাতকে একটু সরিয়ে দে, ওইখানে সরিয়ে দিলে জায়গা হবে। আমি তো সরাতে পারতেছি না। তো মামানিকে এত ধাক্কা দেয়, মামানি উঠে না, এত ধাক্কা দেয় উঠে না। এখন যখন দেখতেছে এত জোরে ধাক্কা দিচ্ছে, উঠতেছে না, খালাকে ডাক দিল, খালা আসলো, সেই একই কন্ডিশন, সে ঘুম থেকে উঠতেইছে না। এখন পরবর্তী তার ঠোঁটটা যখন উঠালো, দেখলো তার 2 দাঁত এমন ভাবে লেগে আছে যে যেটা ছাড়ানোর মতো কোনো পাচ্ছে না। তাড়াতাড়ি করে আমার খালু এবং আরো আশেপাশে 2-3 জন পুরুষকে ডাকা হলো। তারা অনেক কষ্ট করে চামিচ একটা ঢুকিয়ে টান দেওয়ার মতো চেষ্টা করলো এবং আঙ্গুল ঢুকাই দিল। মনে হচ্ছে যে আঙ্গুলটা রাখলো রাসেল ভাই কেটে যাচ্ছে, 2 দাঁত এমন ভাবে আটকে যাচ্ছে। তো পরবর্তীতে 2-3টা চামচের যে পিছনের সাইডটা থাকে সেটা ধরে রাখছে এবং এভাবে ধরে রাখছে যাতে দাঁতটা আটকে না যায়। তো আমার আম্মুকে বললো কি যে তুমি এটা ধরো, আমি একটু আসতেছি, খালু বললো। তা আমি মামানিটা ঠিক এইভাবে বিছানা এখানে ছিল, তারা শুয়ে আছে, আমি তার উল্টা পাশে এইভাবে উপুট হয়ে যখন ছিলাম, তো হঠাৎ করে রাসেল ভাই বিলিভ করবেন না, যদি কোনো এইরকম সিচুয়েশনের মানুষ যদি ফাট করে আপনার দিকে চোখটা খুলে তখন কতটুকু ভয় লাগে। আমি এইভাবে তার মুখের দিকে উল্টো হয়ে তাকায় আছি, আর তিনি কি করলো, হুট করে এভাবে চোখটা খুললো। আমি প্রায় মনে হচ্ছে 3 থেকে 4 হাত পিছনে ছিটকে পড়লাম, স্বাভাবিক এতটা ভয় পেলাম। যার চোখটা এমন ভাবে তাকাইছে, রাসেল ভাই বিলিভ করেন আমি কোনোদিন এইরকম জিনিস দেখি নাই যে এত বড় বড় করে তাকানো, এতটা ভয় লাগছে আমার মাঝে যে বোঝাতে পারতেছি না। আমি চিৎকার দিয়ে বললাম আমার খালুকে, খালু এখানে আসেন তাড়াতাড়ি, মামানির চোখ খুলছে। ভয়ঙ্কর আসলে। তখন সে চোখ খুলে এভাবেই তাকে আছে, এমন ভাবে বড় বড় করে চোখের পলক পড়ছে না। আমার আম্মু সে উঠতেও পারতেছে না ভয়ে, যদি উঠে যায় কিছু করে। আর পাশে 2টা বাচ্চা, তার ছেলে ছিল এবং আমার বোন ছিল, এবং 2 জনের বয়সই প্রায় 3 থেকে 3.5 বছর বয়স। তো আম্মু তো প্রায় ভয়ে কান্নার মতো অবস্থা। আমি রুমের মধ্যে ছিলাম, আমার খালাতো ভাইও ছিল। খালু এসে যখন দেখে তখন কি করছে, তাকে মাথা ধরে জোরে ধাক্কা দেয়, এই রিনি তুই ওঠ, কি হয়েছে? তখন সে আলগোছে নর্মাল মানুষের মতো উঠে গেল, উঠে যেয়ে বসে সালাম দিচ্ছে,
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো বলতেছি যে ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার, কি হয়েছিল তোর, তুই চোখ খুললি না? এভাবে ধমক দেন কেন? আমি তো একটা ছোট্ট বাবু, আমাকে কি কেউ এভাবে ধমক দেয়? আমার কষ্ট লাগে না? তখন সবাই বুঝে যায় যে আসলে আগে যেই ইটা ছিল ধরেছিল সেটাই আবার রিটার্ন করছে। আচ্ছা, কারণ আমার মামানি এর আগে ওই যে একটা বিয়ে বাড়িতে গিয়েছিল, সেই বিয়ে বাড়িতে সে নাকি গরুর মাংস দিয়ে খেয়েছিল 2-3 দিন আগে। তো তখন বুঝে যে এটা তো এখন খুব মারাত্মক একটা অবস্থা, বাসায় 2টা ছোট বাচ্চা, যদি একটু কিছু করে বসে তাহলে তো এই বাচ্চা 2টাকে আর বাঁচানো যাবে না। তখন সে আবার আমার আম্মুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেছে যে তুই ভয় পাস না, আমি তো একটা ছোট্ট বাচ্চা, আমি কাউকে কিছু করব না। তখন সে ওই আম্মু বলে কি আচ্ছা আপনার পাশে যে ওই বাচ্চাটা শুয়ে আছে এটা কে? মানে ওই মামানির ছেলের কথাই বলতেছে, বলতে যে এটা তো একটা ছোট্ট বাবু, বাহ কত সুন্দর বাবু না, ছোট্ট বাবু, আমার বাবুটা খুব ভালো লাগছে, এরকম বলতেছে। এটা না আপনার ছেলে? কয় না, কি বলেন? সে হাসতে হাসতে বলতেছে না আমার তো এখনো বিয়েই হয় না, আমি তো একটা ছোট্ট বাচ্চা, আমার কেন বাচ্চা হবে, আমি তো একটা বাবু। তো এই সিচুয়েশন যখন দেখলো খালু তাড়াতাড়ি করে মামাদেরকে ফোন দিল। মামারা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ওই পাশেই একটা লেগুনা ছিল, লেগুনাটাকে নিয়ে তারা চলে আসছে, ভাড়া করে নিয়ে রিজার্ভ করে নিয়ে চলে আসছে। আসার পরে যখনই আমার বড় মামা ঘরের মধ্যে ঢুকছে আর ছোট মামা দুইজনই ঘরের মধ্যে ঢুকছে, তখনই তার সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেল, সে অস্থির হয়ে গেল, বলে আমি বের হবো, আমার ভালো লাগতেছে না, আমি এখন ছাদের উপরে মানে টিনের উপরে যাব, এখানে বসে একটু ঠান্ডা হাওয়া খাবো, তোর আমাকে যেতে দে। যখনই আমার বড় মামা এবং ছোট মামা বাসার মধ্যে ঢুকছে ঠিক সেই অবস্থায়, তখন 2 মামা মিলে কি করবে কিছু বুঝতে পারতেছে না। মা বললো যে রাতটুক তো কাটাতে হবে, না হলে তো খুব সমস্যা পড়ে যাব, সকাল হলে না হয় নিয়ে যাওয়া যাবে। তো মামা অনেক কষ্ট করে কি যেন করলো, দেখলাম এটা সেটা করে ফুটু দেওয়ার পরে মামানি দেখলাম রাতটুকের জন্য একটু সুস্থ হলো, কিন্তু কারোর সাথে কথা বলেনি সেই রাত, সে চুপচাপ ঘুমিয়ে পড়ছে। কিন্তু ওই ঘুমন্ত অবস্থায় খালার বাসায় মামানিকে না রেখে ওই লেগুনাতে করেই আমরা নানুর বাসায় নিয়ে চলে আসি, আমার মামার বাসায়। ঠিক সকালবেলা হতেই তাকে সাথে নিয়ে যাওয়া হয়, এবং সাথে নিয়ে যাওয়ার পর ওই হুজুরের কাছে বসানো হয়, তুই কেন আবার আসলি? হুজুরটা তাকে জিজ্ঞেস করলো, বলছে যে আমি আসছি, আপনি তো আমাকে বলছিলেন এই চাইতে, কিন্তু সে তো আমার কথা মানে নাই, সে মাংস খাইছে, সে এটা করছে সেটা করছে, চুল ছেড়ে ছেড়ে পুকুরের পাড়ে সন্ধ্যার পরে হাঁটাচলা করে, এটা তো আমার পছন্দ না, ও তো আমার মা হয়, কেউ যদি কিছু বলে আমার তো ভাল লাগে না, আমি চলে আসছি। তখন ইটি করে বলছে যে না, তোকে তো এইভাবে ছাড় দেওয়া যাবে না। তখন হুজুর নাকি অনেক কিছু করে দোয়া দুরুদ পড়ে এবং করে মামানির চুলটা তো রাসেল ভাই আমাদের স্ট্রেট থাকে মেয়েদের, ঠিক মেয়ে থেকে বাম সাইডের থেকে একটু চুল নিয়ে তার কেটে ফেলে, প্রায় 1 ইঞ্চির মতো চুল কাটে। চুলটা কেটে সে কি করছে যে কয় তোর নখ দে। তখন বলছে যে কে আমি নখ দেবো না, কয় তুই নখ দে, না হলে কিন্তু এখন তোকে মারবো। তখন মামারা 2 জনে মিলে নাকি ধরছে এবং ওই নখটা কিছু অংশ কেটে ফেলে এবং মামানি যে জামাটা পরেছিল সেই জামার একদম কর্নারের সাইড থেকে কিছু অংশ আগে পুরে তারপরে কিছু অংশ কেটে নিয়ে ওইটা ভালো করে রাখছে। শোনেন, উনি এখন আপনারা ছেড়ে দেন, আপনারা একদম প্রায় অনেক দূরে চলে যান, মানে কাছাকাছি জানি না থাকে, 10 থেকে 12 হাত দূরে চলে যান। তো প্রায় সার্কেল করে দিল, সার্কেল করে ওইগুলোকে নিয়ে সে একটা বোতলের মধ্যে রেখে ঠিক বোতল থেকে একটা পানি নিল, সেই পানিটাতে কি করার পর তার শরীরে ছিটা দিল এবং কিছু লাল লাল টাইপের ছিল সেটাকে ভালো করে ইটি করার পরে ওই চুলের মধ্যে দিল, দিয়ে ওই বোতলটা সহ আগুনের মধ্যে পুড়ে দিল। পুড়ে দেওয়ার পরে রাসেল ভাই আমরা যখন মরিচ পুড়ি না, শুকনো মরিচ, তখন ঠাস ঠাস করে একটা শব্দ হয়, ঠিক বোতল রাখছে বাট শব্দটা তার থেকেও বেশি হচ্ছে, মরিচ পুরানো থেকে বেশি শব্দ হচ্ছে, ঠস 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 করে শব্দ হচ্ছে, বোতলের ভিতর থেকে শব্দ হচ্ছে। এমন অবস্থা যখন কাচের বোতলটা পুরানো করে একটু কালো কালো হয়ে যায়, তখনই সে কি করলো, ওটার মধ্যে পানি ঢেলে দিয়ে ওইটাকে নিয়ে আরেকটা বড় বোতলের মধ্যে ঢুকিয়ে এবং আরবিতে যেন ওনার থেকে ডয়ার থেকে একটা কিছু নিল এবং ওইটা সে লাল কালি দিয়ে লিখে ওইটার বোতলটার মধ্যে করে দিয়ে আটকে দিল, এবং আটকে দেওয়ার পরে একটা টেনা দিয়ে ভালো করে পেঁচিয়ে একটা কায়তন এবং তার সাথে কিছু একটা তাবিজ ছিল সেটা ভালো করে বেঁধে দিছে। বেঁধে দিয়ে যেই বেঁধে দেওয়ার সাথে সাথে আমার মামানি সেন্সলেস, তার কোনো হুঁশ নেই। তখন সে হুজুর বলছে যে আপনার আর কোনো চিন্তা নেই, এটা এখন একবারই টোটালি চলে গেছে। এটা আপনারা এক কাজ করবেন, আপনাদেরই ঠিক আশেপাশে যদি কোনো কবরস্থান থাকে, ঠিক কবরস্থানে আপনারা ঠিক দুপুর 12টা অথবা ভরা সন্ধ্যার সময় যে
যখন মাগরিবের আজান দিবে অবস্থা, দেওয়ার পরে না, দেওয়ার ঠিক 5 থেকে 10 মিনিট আগে ওইখানে যে কোনো একটা কবরের পাশে যদি দেখেন যে মাটি খুঁড়া আছে, আপনারা খুঁড়বেন না, যদি দেখেন ওখানে কোনো মাটি খোঁড়া আছে, ঠিক সেই অবস্থা ওই বোতলটা ওখানে রেখে আপনারা করে দিবেন, মাটিটাকে ভর্তি করে দিবেন, এবং পরের দিন যে আবার ঠিক যে সময় আপনারা এটা ভরবেন সেই সময় যে মাটিটা খুঁড়বেন, দেখবেন সেটা আছে কিনা। যদি দেখেন যে সেটা আছে তাহলে ভাববেন যে এটা আবারও কোনো সময় যদি তাবিজ ছুটে দিয়ে আসতে পারে, আর যদি দেখেন যে এটা নাই তাহলে এটার আর কোনো প্রবলেম হবে না। তখন মামারা ওইটা রেখে দিয়ে আসলো, আসার পরে সন্ধ্যার সময় তারা গিয়েছিল, দেওয়ার পরে কিন্তু ওইটা যখন রেখে আসার পরে মামার ওই রাতে প্রচন্ড জ্বর ছিল, প্রচন্ড জ্বর চলে আসে, এবং যেই হাত দিয়ে রেখেছিল সেই হাতের ডান হাতের এই সাইডটাও নাকি খুব ব্যথা হয়েছিল সারাটা রাত। পরের দিন এভাবে ব্যথা এবং জ্বরে কাতর হয়ে যায়। তো ছোট মামা না যেয়ে বড় মামা সেখানে গেছে, যাওয়ার পরে যখন খুঁড়ে দেখে যে ওইটা নাই, তখন হুজুরকে বলছে যে ফোন করে বলছে যে নাই, কিন্তু আমার ছোট ভাইয়ের তো খুব জ্বর। তো বলছে ওইটা কোনো ব্যাপার না, 2 দিন জ্বর থাকবে তারপর ঠিক হয়ে যাবে। ঠিক 2 দিন পরে আমার মামা সুস্থ হয়ে গেল, জ্বরই হয়ে গেল, এবং আমার মামা নিয়েও এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। এরকম কোনো প্রবলেম আর এত বছরের মধ্যে হয়নি। ঠিক যেভাবে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর তলে। নতুনভাবে নতুন অনুষ্ঠান আরো ভয়ঙ্করভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। আমি সুকান্ত মাইতি, বর্তমানে সৌদি আরব থেকে ইমেলটি করছি। ফ্রাইডে দ্য 13th নিয়ে অতীত থেকে বর্তমান সর্বক্ষণই প্রায় সবার কাছে একটি চর্চিত বিষয়, এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। কেউ বা অশুভ বলে, কেউ বা বাতিক বলে উড়িয়ে দেয়। আমার জীবনে একটি অন্ধকারময় রাত্রির আতঙ্কিত মুহূর্তের সাথে কাকতালীয়ভাবে জড়িয়ে আছে এরকমই একটি ফ্রাইডে দ্য 13th। তবে সেটা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য আজও ধোঁয়াশা। কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাই। আজকে থেকে প্রায় 10 বছর আগে 2009 আমি তখন কলেজে 2nd ইয়ারের ছাত্র। আমরা 5 বন্ধু, রাকেশ, তারেক, রাহুল, শামীম ছদ্মনাম ও আমি মিলে ঠিক করি ফ্রাইডে দ্য 13th একটা অ্যাডভেঞ্চারাস কিছু করব, একটা ট্যুর করব। আর সে বছর রাকেশের বার্থডে 14th নভেম্বর। এর আগের দিনই ছিল ফ্রাইডে দ্য 13th, তাই ডাবল মজা হবে বলে আগে থেকেই সব বুক করে রাখি। রাজস্থান জয়সালমের ট্যুর স্পেশালি ভারতের সবচেয়ে হন্টেড প্লেসগুলোর মধ্যে একটা। কুলাধারা গ্রাম জয়সালমের থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে, তাই ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা। যদিও আমাদের মধ্যে রাহুল একটু ভীতু ছিল। সময় মতো পৌঁছে আমরা জয়সালমের থেকে প্রায় 150 কিলোমিটার মরুভূমির মাঝে 2 দিনের জন্য ডেজার্ট সাফারি করতে যাই, এবং সেখানে টেন্টের ব্যবস্থা ছিল। 13 নভেম্বর দুপুরের পর আমরা জয়সালমের থেকে ফেরার উদ্দেশ্যে রওনা দেই, পথে সন্ধ্যাবেলা কুলধারা দেখে ফিরব বলে। টেন্ট ছেড়ে ঘণ্টা দেড়েকের মতো হয়েছে আমরা ধূসর মরুভূমির বুক চেয়ে ধীরে ধীরে লালচে হয়ে যাওয়ার সূর্যটাকে পেছনে ফেলে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎই শুরু হয় বালুর ঝড়। এখানে বিকেলের দিকে এই ধরনের ঝড় মাঝে মধ্যেই হয়, তবে তা বেশিক্ষণ থাকে না। সেদিন ঝড় থামতেই চায় না। আমরা চুপচাপ গাড়ির সমস্ত জানালা বন্ধ করে বসে আছি ঝড় থামার অপেক্ষায়। প্রায় ঘণ্টা 2 পর যখন ঝড় থামল, ততক্ষণে সূর্য অস্ত গেছে। এদিকে অন্ধকার যেন আমাদের ধীরে ধীরে গ্রাস করছে। এত কিছুর মাঝখানে সবচেয়ে বড় সমস্যা হল রাস্তা। সমস্ত রাস্তাই তখন বালিতে ডুবে গেছে। আসলে মরুভূমির মাঝে এই রাস্তাগুলো 2 দিকে বালু সরিয়ে কোন রকম গাড়ি চলাচলের কাঁচা রাস্তা। পিচ হাইওয়ে আরো প্রায় 50 কিলোমিটার দূরে। আবার সেখান থেকে হাইওয়ে ধরে কুলাধারা হয়ে জয়সালমেরের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। বুঝতে পারলাম
দিক ঠিক করে হাইওয়ে পৌঁছে জয়সালমীর যেতে বেশ রাত হতে পারে। সেদিন আবার ফুলমুন, চাঁদের আলোয় কুলাধরা দেখব ভেবে ভীষণ এক্সাইটেড। এদিকে রাহুল ভয়ে থতমত। আমরা আবার রওনা দেই। কোন রকমে কাঁচা রাস্তা শেষ করে আমরা যখন হাইওয়েতে পৌঁছালাম তখন রাত 8:15 মতো বাজে। যদিও আমাদের কাছে ওটা তেমন কোনো রাত না, তবুও লোকালয় অনুযায়ী তখন বেশ রাত। হাইওয়ের মোড়ে যে 2-3টা ছোট পান চায়ের দোকান ছিল, জল খাবারের দোকান ছিল, তাও সব বন্ধ। আসলে এই রুটের শেষ বাস সন্ধ্যা 6টায়। তারপর রাস্তা পুরো ফাঁকা। ড্রাইভার একটু ভয়ে ভয়ে বলে, সদ্য শীতকাল ঢুকছে, তাই একটু একটু কুয়াশাও নামতে শুরু করেছে রাতের দিকে। গাড়ির হেডলাইটের আলোয় যতটুকু দেখা যায় শুধু ধোঁয়াশা। দুই পাশের ধূসর বালু, আর তার মাঝ বরাবর 2-1টা কাঁটা ঝোপঝাড়ের গা ঘেঁষে একে বেঁকে কালো সাপের মতো শুয়ে আছে কালো পিচের হাইওয়ে। আরো ঘণ্টাখানেক যাওয়ার পর গাড়িটা শোঁ আওয়াজ করতে করতে একে বেঁকে থেমে গেল। টায়ার পাংচার। আমরা সবাই গাড়ি থেকে নেমে ধোঁয়াশা ভরা চারিদিকে পরিবেশটা দেখতে লাগলাম। চাঁদের আলোয় যতদূর দেখা যায় ধুধু মরুভূমি। রাহুল ভয়ে গাড়ি থেকে নামল না। আমরা বাকিরা সব ঠিক করলাম যতক্ষণ ড্রাইভার চাকা বদলাচ্ছে ততক্ষণ হাইওয়ে বরাবর সামনের দিকে হেঁটে রোমাঞ্চ রোমহর্ষক পরিবেশটা উপলব্ধি করতে থাকব। যেমন কথা তেমন কাজ। এদিকে ড্রাইভার আমাদের বাধা দেওয়ার অনেক চেষ্টা করল এবং বলল আর প্রায় 1 কিলোমিটার পরেই কুলধারা এলাকা শুরু হবে, আমরা যেন না এগোই। আমরা, আরে কিছু হবে না, ড্রাইভার তুমি গাড়ি ঠিক করে রাহুলকে নিয়ে এসো, আমরা না হয় হাঁটতে হাঁটতে যতটা পারি এগিয়ে যাই, রাকেশ হিন্দিতে বলে উঠল। গাড়িটাকে পেছনে ফেলে মোবাইল টর্চ লাইটের সাহায্যে আমরা 4 জন ধীরে ধীরে থমথমে ধোঁয়াশার মাঝে মিলিয়ে যাই। প্রায় 20-25 মিনিট হাঁটার পর দূরে একটা মিটমিটে আলোর রেশ দেখতে পাই। আর কিছুটা কাছে আসতেই দেখতে পাই চারিদিকে থমথমে ফাঁকা এলাকায় রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকান। দোকানে এসে দেখতে পাই একজন রোগা জীর্ণ বুড়ো অল্প কিছু বিস্কুট আর জিনিসপত্র নিয়ে একটা মিটমিটে ভাঙা ল্যাম্প চালিয়ে দোকান সাজিয়ে বসে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় ছেঁড়া অনেক দিনের পুরনো ময়লা রাজস্থানী পাগড়ি। চোখগুলো প্রায় দেখাই যায় না, যেন কোনো এক গভীর গর্তে হারিয়ে গেছে। ঝুপড়িটার গা ঘেঁষে একটা কাঁচা রাস্তা পশ্চিমে ধূসর মরুভূমিতে হারিয়ে গেছে। চোখ কচলে চাঁদের আলোয় আরো একটু ভালো করে দেখতে গিয়ে যেটুকু বুঝতে পারি, পশ্চিমে সেই রাস্তাটি সম্ভবত একটা গ্রামে মিশে গেছে। মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, তবে কি এটাই সেই? এমন সময় একটা কর্কশ কণ্ঠস্বর বুকের মধ্যে ছ্যাঁত করে লাগে, বাবুরা ওটাই কুলাধরা গ্রাম, রাজস্থানী হিন্দি ভাষায় বুড়োটা বলে। আমরা সবাই চমকে গিয়ে পেছন ফিরে বুড়োটার দিকে তাকাই। বুড়োটা একটু খিলখিল করে হাসতে থাকে, যেন হাসিটা লুকানোর চেষ্টা করে। সেই প্রথম যেন নিজের হৃদস্পন্দনের ঠিপ ঠিপ আওয়াজ শুনতে পারছিলাম আমি। ব্যাপারটা সামাল দিয়ে রাকেশ জিজ্ঞেস করে উঠল, তুমি কি করে জানলে যে আমরা কি খুঁজছি? আসলে এখানে রাতে যারা আসে তারা ওই কুলাধরা গ্রামেই যেতে চায়। আমি এত রাত পর্যন্ত দোকান দেই, যদি 2-1টা কিছু বিক্রি হয়। আপনারা চা খাবেন বাবুরা? খাঁটি দুধের চা আছে, উটের দুধ। এই বলে বুড়োটা আমাদের দিকে তাকিয়ে থাকে। এই কয়েক মিনিটের কথোপকথনের মাঝে একটা অস্বাভাবিক ভয়ঙ্কর পরিবর্তন লক্ষ্য করি। সেই প্রায় অন্ধকারে ডুবে থাকা চোখের মণি যেন হঠাৎ মিটমিটে ল্যাম্পের আলোয় জলজল করছে। এ যেন এক লোলুপ দৃষ্টি। ব্যাপারটা তারেক, শামীম আর আমি লক্ষ্য করলেও বুঝলাম রাকেশ খেয়াল করেনি। তাই তৎক্ষণাৎ বলে উঠল, যা ঠান্ডা পড়েছে, দাও ভালো করে 4টা কড়ক চা বানিয়ে দাও। আমরা রাকেশকে একটু কাছে টেনে ব্যাপারটা বলতে যাব। মিনিট খানেকও হয়েছে কিনা সন্দেহ। এমন সময় বুড়োটা আবারও কর্কশ কণ্ঠে চা রেডি বলে ডেকে উঠল। সেই প্রথম ভয় কি জিনিস অনুভব করলাম। শিরদাঁড়া দিয়ে যেন বরফের স্রোত বয়ে গেল।
না চাইতেও চায়ের গ্লাসটা ধরতে যাব, এমন সময় পেছন থেকে সজোরে একটা গাড়ি ব্রেকের আওয়াজ, সেই সঙ্গে গাড়ির হর্নের শব্দ। চমকে গিয়ে পেছন ফিরে দেখি আমাদের গাড়ি। ড্রাইভার গাড়ি থেকে নেমে একরকম প্রায় ছুটে এসে আমাদের হাত ধরে টানতে লাগলো আর হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আপনারা কিছু খাননি তো? তাড়াতাড়ি গাড়িতে উঠুন। কি, কেন? সব গাড়িতে বলছি, তাড়াতাড়ি গাড়িতে উঠুন। আমি রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গাড়িতে গিয়ে বসলাম। দেখি রাহুল ভয়ে কাঁপছে। এদিকে গাড়িতে বসার সঙ্গে সঙ্গে ড্রাইভার গাড়ির এক্সিলারেটরে জোরে পুশ করে স্পিড 50-এর ওপর তোলে এবং গাড়ির সমস্ত জানালা কাঁচ লক করে দেয়। কিছু বুঝে ওঠার আগেই তারেক হঠাৎ আঁতকে ওঠে। তারেকের দিকে তাকাতেই আমাদের রক্ত হিম হয়ে যায়। রাহুল চিৎকার করে ওঠে, প্রায় অজ্ঞান। গাড়ি ততক্ষণে ফুল স্পিড ধরে নিয়েছে। দেখি অলৌকিকভাবে সেই বুড়োটা গাড়ির সমান স্পিডে দৌড়াচ্ছে, চায়ের গ্লাস হাতে করে গাড়ির জানালায় টোকা দিচ্ছে। সে এক বিভৎস ভয়ঙ্কর চেহারা। আমরা আতঙ্কে প্রায় ঘোরের মধ্যে পড়ে গিয়েছিলাম। তন্দ্রা ভাঙল তীব্র আলোর ছটায়। গাড়ির জানালার বাইরে দেখি বুড়োটা আর নেই, কিন্তু তার পরিবর্তে একটা জ্বলন্ত আগুনের গোলা। দেখি গোলাটি হঠাৎ থেমে গিয়ে পেছনের দিকে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো, আর সেই সঙ্গে এক বিভৎস কর্কশ চিৎকার ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। উপরওয়ালাকে একটা ধন্যবাদ দিয়ে একটু থিতিয়ে তারপর ড্রাইভার কাছে আসলে ঘটনাটা কি জানতে চাইলাম। ড্রাইভার জানায়, সাহেব, ওটা কোনো বুড়ো না, একটা অশরীরী আত্মা। আমার বাবুজির কাছ থেকে শোনা। বেশ কয়েক বছর আগে এরকম এক রাতে এক কাপলকে জয়সলমীর নিয়ে ফিরছিলাম। আমার মানা করা সত্ত্বেও গাড়ি থামিয়ে ওই বুড়োর দোকানে চা খাওয়ার পর হঠাৎ পাগলের মতো চিৎকার করতে করতে কুলাধরা গ্রামের দিকে ছুটে গিয়ে মিলিয়ে যায়। আমি কোন রকমে যান নিয়ে পালিয়ে আসি। পরের দিন পুলিশ গিয়ে খুঁজে দেখি গ্রামের মধ্যে ওদের ছেঁড়া কাটা লাশ। সবাই ভয়ে কাঠ হয়ে শুনছিলাম। ফ্রাইডে দ্য 13th কি সত্যি অশুভ, নাকি এটা আমাদের সাথে ঘটে যাওয়া এক কাকতালীয় ঘটনা? এই সব ভাবছি। এমন সময় হঠাৎই গাড়ির গতি কমায় ড্রাইভার। আমরা জানতে চাইলে ড্রাইভার ফ্রন্ট গ্লাস দিয়ে সামনের দিকে দেখতে বলে। আমরা তাকাতে আবার ভয়ে শিউরে উঠি। দেখি গাড়ি যত সামনের দিকে এগোচ্ছে ততই দূরে কুয়াশার মাঝে একটা সাদা ছায়া মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। খানিকটা কাছে আসতে দেখতে পেলাম একটা সাদা সালোয়ার কামিজ পরিহিত, তার ওপর ডক্টর কোট চাপানো মেয়ে ছোট্ট ডক্টর ব্যাগ হাতে দাঁড়িয়ে হাত দেখিয়ে লিফট চাইছে। এত রাতে ব্যাপারটা বেশ অস্বাভাবিক। ড্রাইভার গাড়ি থামাতে রাজি হয়নি, তবুও ভেতর থেকে কেন যেন মানবতার তাগিদে আমরা গাড়ি থামাতে বলি। গাড়ি থামতেই মেয়েটি খুশি মুখে আমাদের দিকে এগিয়ে আসে। অপরূপ এক সৌন্দর্যের উজ্জ্বলতা দেখা যায় তার রূপে। দেখে মনে হয় আমাদের থেকে 5-6 বছরের বড় হবে। কাছে আসতে রাকেশ দিদি বলে সম্বোধন করে জানতে চাইল কি সমস্যা হয়েছে। তখন মেয়েটি বলে তার নাম রূপসা চৌধুরী। সে জয়সলমীর হসপিটালের একজন ডক্টর। খুব ইমার্জেন্সিতে পাশের একটা গ্রামে রোগী দেখতে যেতে হচ্ছে। যে গাড়িতে করে এসেছিল সেটা গ্রামের মধ্যে খারাপ হয়ে গেছে, আর ওর আজ হসপিটালে ফেরাটা অত্যন্ত জরুরি। তাই গ্রামের লোকের বাধা না মেনে এখানে রাস্তার কাছে এসে দাঁড়িয়েছে যদি কোনো গাড়ি পায়। এখানে ফোনের নেটওয়ার্কও নেই যে হসপিটালে কারোর সাথে ফোন করবে। আমরা ওকে গাড়িতে নেই, তারপর আবারও রওনা দেই। খানিক বাদে আমরা অনুভব করি গাড়িটা কেমন যেন অস্বাভাবিকভাবে হঠাৎই ঠান্ডার পরিমাণ বেড়ে গেছে। খানিক বাদে আমরা অনুভব করি গাড়ির ভেতরে কেমন যেন অস্বাভাবিকভাবে হঠাৎই ঠান্ডার পরিমাণ বেড়ে গেছে। বাইরের একটু গরম হাওয়া নেওয়ার জন্য জানালা খুলতে যাব, এমন সময় মেয়েটি বাধা দেয়। কারণ জানতে চাইলে মেয়েটি জানালার বাইরের দিকে তাকাতে বলে। গাড়ির দুই পাশে অলৌকিকভাবে গাড়ির গতির সাথে সামঞ্জস্য রেখে দুটো উটের গাড়ি ছুটে চলেছে, যা বাস্তবে কখনোই সম্ভব নয়। আমরা সেই কনকনে ঠান্ডার মধ্যেও ভয়ে ঘামতে শুরু করি। মেয়েটি বলে ও অনেক বছর ধরে এই রাস্তায় যাতায়াত করে, ডক্টর হলেও ভূত প্রেতে সে বিশ্বাস করে, আর এই এলাকার যে ভূতদের ঘর সেটা ওর কাছ থেকে ভালো আর কেউ জানে না। আসলে বাইরে এগুলো উটের গাড়ি না, সব অশরীরী। কথা শেষ না করতে করতেই ড্রাইভার সজোরে ব্রেক মারে। আমরা একরকম হুমড়ি খেয়ে গাড়ির কাঁচে ধাক্কা খাই। কিছু বুঝে ওঠার আগে দেখতে পাই সামনে রাস্তা বন্ধ, প্রকাণ্ড দেয়াল। ড্রাইভারকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই মেয়েটি
হিন্দিতে বলে উঠল, ড্রাইভার ভাইয়া, তাড়াতাড়ি ইউটার্ন করে ডান দিকের রাস্তাটি ধরুন। কি কেন সব পরে বলছি, তাড়াতাড়ি করুন। গাড়িটি ঘুরিয়ে কয়েক সেকেন্ড যেতে না যেতেই পেছনে মাটি কাঁপানো একটা প্রকাণ্ড আওয়াজ হলো। পেছন ফিরে দেখতেই আমাদের সবার চোখ চড়ক গাছ। সেই প্রকাণ্ড দেয়ালটা খসে পড়ে মাটিতে ধুলোয় মিশে গেছে। আমরা প্রায় ভাগ্যের জোরে বেঁচে গেছি। আর কয়েক সেকেন্ড দেরি হলে হয়তো সেই দেয়ালের নিচে জ্যান্ত সমাধি হতো। এত কিছুর ব্যাপার মেয়েটি কেমন করে জানলো জিজ্ঞেস করতে যাব, তার আগেই হঠাৎই সামনে উটের গাড়ি চলে আসায় ড্রাইভার কন্ট্রোল করতে পারল না, গাড়িটি স্লিপ করে উল্টে যায়। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফেরে দেখি আমরা সবাই, ড্রাইভার পাশাপাশি 6টা বেডে হসপিটালে শুয়ে আছি। হালকা চোট লাগলেও আমাদের কারোর তেমন কোনো কিছু হয়নি। আশ্চর্যের বিষয় হল আমাদের প্রায় 18 ঘন্টা পরে হুঁশ ফিরেছে। আমি সেই মেয়েটির কথা জানতে চাইলাম। ডাক্তার বলল, কোনো মেয়ে ছিল না গাড়িতে। রাত 1টা নাগাদ হসপিটালের ইমার্জেন্সি গেটের সামনে প্রচন্ড হর্নের আওয়াজ শুনে তারা বাইরে বেরিয়ে এসে দেখে গাড়িটি মাঝের সিটে 6 জন অজ্ঞান অবস্থায়, অথচ ড্রাইভিং সিটে কেউ ছিল না। খানিকক্ষণ চুপচাপ থাকার পর আমি রূপসা নামে লেডি ডক্টরের কথা জিজ্ঞেস করলে ডক্টর জানায় এই নামে এখানে কোনো লেডি ডক্টর কাজ করে না। তারপর আমাদের রেস্ট নিতে বলে চলে যাওয়ার সময় হঠাৎ দরজার কাছে থমকে দাঁড়ায়। তারপর হিন্দিতে বলে, রূপসা নামে এখন কেউ কাজ করে না, তবে বেশ কয়েক বছর আগে করত। একবার কুলাধরার পাশে এক গ্রামে রুগী দেখতে গিয়ে আর ফেরেনি। বেশ কিছুদিন পর ওর পচা গলা লাশ কুলাধরা গ্রামের ফটকে পাওয়া যায়। কিন্তু আপনারা চিনলেন কি করে? আপনারা তো এই এলাকার নন। ও কিছু না, এখানে লোকাল মানুষদের মুখে শুনেছিলাম ঘটনাটা। থ্যাংক ইউ ডক্টর, শামীম বলে ওঠে। তারপর ডক্টর ওয়েলকাম বলে চলে যায়। সন্ধ্যাবেলা হোটেলে আমরা রাকেশের বার্থডে সেলিব্রেট করি। এরপর যে কয়টা দিন আমরা জয়সালমীর ছিলাম, ঘুরেছি, আনন্দ করেছি, তবে রাতের বেলা হোটেল ছেড়ে কোথাও বের হইনি। আর কুলাধরা যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ফ্রাইডে দ্য 13th সেই দিনটা আমাদের কাছে শুভ ছিল নাকি অশুভ আজও জানা হয়নি। ধন্যবাদ রাসেল ভাই এই বড় ঘটনাটি যোগ্য মনে করে পড়ার জন্য। আমার আরো 2টো ঘটনা আছে। ভূত.com ইনশাল্লাহ আরো বড় হোক। সুকান্ত মাইতি, ভারত, পশ্চিমবঙ্গ, পশ্চিম মেদিনীপুর, বেলদা, চড়াইগ্রাম।